তোমাদের কয়েকজনের কিছু প্রবলেম ছিল, কিছু বোর্ড কোশ্চেন প্লাস কিছু টেস্ট পেপারে কিছু কোশ্চেনের উপর। তো ওগুলাই আজকে ক্লাসে দেখার চেষ্টা করব। যেমন বোর্ড কোশ্চেনের মধ্যে বরিশাল বোর্ড 2019 সালের কোশ্চেনটার মধ্যে অনেকেরই প্রবলেম ছিল। তো প্রথমে এটা দেখি, তারপর কিছু ক্যাডেট কলেজের কোশ্চেনের কয়েকজনের প্রবলেম পাইছি। তো ক্যাডেট কলেজে কিছু কয়েকটা প্রবলেম একটু দেখবো। ওকে, তো শুরু করি। তো দেখো, বরিশাল বোর্ডের কোশ্চেনটা আশা করি দেখতে পারতেছো। তো ক নম্বর প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। ইন্টিগ্রেশন অফ cos x divided by cos x plus sin x। ইন্টিগ্রেশনের মধ্যে আমরা প্রচুর টেকনিক শিখি, ঠিক আছে? কারণ ইন্টিগ্রেশনে আসলে মানে তোমাকে একদম যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি একটা রাস্তা বলে দেওয়া কঠিন, যে না সব ইন্টিগ্রেশন তুমি এই রাস্তা এইভাবেই করবা, এই সবগুলা মানে নির্দিষ্ট কোনো স্পেসিফিক রুল একদম বলে দেওয়া সম্ভব না, যে রুলটা সবগুলা কন্ডিশনের জন্য স্যাটিসফাই করে। তবে আমরা কিছু টেকনিক শিখি, ওই টেকনিক গুলো আমাদের কিছু আদর্শ কন্ডিশনের সাথে স্যাটিসফাই করলে আমরা ওই টেকনিক গুলো কাজে লাগাতে পারি। ইন্টিগ্রেশন অনেক বড় একটা নিয়ম হচ্ছে যে নিচে যে রাশিগুলো সবসময় থাকে চেষ্টা করবা উপরে ওই রাশিটার ডিফারেন্সিয়েশনকে বসানোর, অথবা এক্স্যাক্টলি ওই রাশিটা বসানোর। যদি এই দুইটা জিনিস করতে পারো তখন যেটা করা যায়, তখন ওই জিনিসটা ইন্টিগ্রেবল সহজে হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে কি অভিজ্ঞতা থেকে বলতেছি, যে নিচে যে রাশিটা থাকে ওই রাশির সিমিলার রাশি যদি উপরে আনতে পারো, অথবা তার ডিফারেন্সিয়েশন যদি আনতে পারো, অথবা দুইটাই যদি আনতে পারো, তাহলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা টেকনিক। তো এখন এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। চলো, এখানে cos x প্লাস sin x হচ্ছে নিচে আছে। তো এই টাইপের প্রবলেম আমরা এর মধ্যে বইয়ের মধ্যে করে আসছি। তো cos x প্লাস sin x টাকে কি করবো, আবার উপরে লিখবো cos x প্লাস sin x। আমি যেটা বললাম নিচের রাশিটা উপরে লিখবো, আবার নিচের রাশি ডিফারেন্সিয়েশন উপরে লিখবো। তো নিচের রাশি ডিফারেন্সিয়েশন কি আসবে, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। তাহলে নিচের রাশি ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x মাইনাস sin x। তাদের মাঝখানে ধরো যোগ চিহ্নটা দিল। এখন দেখো আমার আগে উপরে ছিল cos x, বাট এখন আমি উপরে যে জিনিসটা লিখলাম এটা লেখার কারণে আমি উপরে কি পাচ্ছি, sin x, sin x তো কাটা চলে যাবে, তাহলে cos x পাচ্ছি দুইটা, তাহলে আমি 2 cos x পাচ্ছি। তো ওই জিনিসটাকে ঠিক করার জন্য আমি বাইরে একটা হাফ দিলাম। এখন আশা করি জিনিসটা ঠিকঠাক আছে, যেরকম ইকুয়েশন ছিল ইকুয়েশনটা সেম আছে। তো এবার দেখো জিনিসটা ইন্টিগ্রেবল হয়ে গেছে। প্রথমে কিন্তু ইন্টিগ্রেবল ছিল না, তুমি যাকেই জেড ধরো তুমি ইন্টিগ্রেশন করতে পারতো না, বাট এখন কিন্তু এই জিনিসটা ইন্টিগ্রেবল। কিভাবে, এই cos x প্লাস sin x দিয়ে উপরের cos x প্লাস sin x এবং cos x মাইনাস sin x কে আমি যদি ডিভাইড করি তাহলে কি আসে দেখো, হাফ ইনটু cos x প্লাস sin x দিয়ে ডিভাইড করলে প্রথমে আসবে 1 dx প্লাস হাফ ইনটু cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx। তো দেখো হাফ ইনটু 1, 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি x, কারণ x এর ডিফারেন্সিয়েশন 1, তো x বাই 2 আসতেছে প্লাস। আর এখানে দেখো একটা জিনিস, নিচে যে রাশিটা আছে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে উপরে আছে। তাহলে এই ধরনের একটা ফর্মুলা শিখছিলাম, হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে ইন্টিগ্রেশন হয় কি, লন অফ হর, তাই তো? নিচের রাশির ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে লন অফ নিচেরটা। তো এভাবে আমরা ডাইরেক্ট লিখতে পারি লন অফ cos x প্লাস sin x, অথবা তুমি চাইলে এটাকে z ও ধরতে পারো। cos x প্লাস sin x কে যদি তুমি z ধরো তাহলে তোমার উপরের রাশিটা cos x মাইনাস sin x dx এর পুরোটার পরিবর্তে dz চলে আসবে, দেন তুমি dz ডিভাইডেড বাই z এটাকে তুমি ln z বসাইতে পারবা, আর z এর পরিবর্তে তার মান আনতে পারবা। তাহলে এটা ছিল প্রথম প্রশ্নের সলিউশন। বা 2 নম্বর কোশ্চেনটা একটু দেখি কি বলছেন। x ইনটু f অফ x এর ইন্টিগ্রেশন করতে বলছে, x ইনটু f অফ x এর ইন্টিগ্রেশন। এটা একটা বিরাট একটা ইন্টিগ্রেশন হবে, হ্যাঁ, কারণ f অফ x হচ্ছে cos টু দি পাওয়ার 4x। আর f অফ x টা কি, f অফ x টা হচ্ছে cos টু দি পাওয়ার 4x। তাই এই ইন্টিগ্রেশনটা একটু বড় হবে, বাট জিনিসটা কঠিন না। একটা পেজ অ্যাড করে দাও। f অফ x হচ্ছে cos টু দি পাওয়ার 4x, তাহলে আমার x ইনটু f অফ x বের করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা খ নম্বরটা দেখি। ইন্টিগ্রেশন করতে বলতে x ইনটু f অফ x dx, যেখানে f অফ x এর ভ্যালু কত, f অফ x এর ভ্যালু হচ্ছে cos টু দি পাওয়ার 4x dx। আচ্ছা, এখন বলো তো লিয়েট অনুযায়ী, আমরা লিয়েট যেটা শিখলাম, যখন দুইটা ফাংশন গুণ আকারে থাকে তখন তাদের ইন্টিগ্রেশন করার সিস্টেম হচ্ছে লিয়েট দিয়ে করি আমরা। তো লিয়েট অনুযায়ী এখানে আমরা ইউ কাকে ধরবো আর ভি কাকে ধরবো?
x equal to u হবে আর v হবে cos to the 4 x কি হবে x u হবে হ্যাঁ x হচ্ছে এখানে u হবে ফার্স্ট ফাংশন আর cos টু দি পাওয়ার 4x এটা হবে আমাদের সেকেন্ড ফাংশন বা v লিয়েট অনুযায়ী কারণ দেখো লগারিদমিক ফাংশন ইনভার্স ফাংশন অ্যালজেব্রিক ফাংশন যেখানে এই অ্যালজেব্রিকই হচ্ছে আমার এখানে x তারপরে আসছে ত্রিগোণমিতিক ফাংশন আর cos টু দি পাওয়ার 4 হচ্ছে আমার ত্রিগোণমিতিক ফাংশন তাহলে যেটা l এর দিকে থাকে সেটাকে আমরা u ধরি যেটা এক্সপোনেনশিয়াল ফাংশন বা e এর দিকে থাকে সেটাকে আমরা v ধরি বা সেকেন্ড ফাংশন ধরি তার মানে আমরা এখন যদি এখানে uv অ্যাপ্লাই করি কি পাচ্ছি দেখি u কে রেখে v এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে x কে রেখে cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন মাইনাস যাকে u ধরছিলাম তার ডিফারেন্সিয়েশন অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন এবার cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন যেই রেজাল্টটা পাবো তার আবার ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করলাম আরেকটা লাইন করি x cos টু দি পাওয়ার 4x dx মাইনাস দেখো x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন এবং এইটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করতে হবে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আমার মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে যাবে যদি আমি শুধুমাত্র cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা আমি বের করতে পারি তাহলে আমি এটাকে এক নম্বর ইকুয়েশন নাম দিলাম আমি যেটা করব আলাদাভাবে cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করব cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন আমি জানি বাট এটা এক্সাক্ট ডাইরেক্ট অ্যানসারটা জানি না বাট এটাকে আমি ধাপে ধাপে কিন্তু করে আনতে পারবো তাহলে আমি যেটা করব cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশনটা বের করব তার রেজাল্টটা বের করে জাস্ট এখানে আমি ইনপুট দিয়ে দিব এক নম্বর ইকুয়েশনে তাহলে আমার এই প্রবলেমটা সলভ ঠিক আছে তাহলে এখন চলো আমি আলাদাভাবে cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশনটা কি হয় দেখি আমরা জানি যে সাইন cos এই ফাংশনগুলো যখন পাওয়ার বেশি থাকে ইন্টিগ্রেশনের একটা কমন ইনসাইট হচ্ছে যে আমাদের কি করতে হবে পাওয়ারটা ছোট করতে হবে যদি পাওয়ার ছোট করতে পারি তখন ইন্টিগ্রেশন করা যায় তুমি এক ঘাতি বানায় ফেলো তুমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবে যতক্ষণ পর্যন্ত এক ঘাতি না হবে ততক্ষণ পর্যন্ত ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে না এটা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটেশন ডিফারেন্সিয়েশন যে কোনো কিছুর উপর অ্যাপ্লিকেবল হয় কারণ চেইন রুল জানো তুমি বাট ইন্টিগ্রেশন হয় না তো আমরা cos টু দি পাওয়ার 4x আছে তাকে আমরা যেটা করব ছোট করব ছোট কিভাবে করব আমরা একটা কাজ করি এখানে বাইরে 1/4 লিখি ঠিক আছে তাহলে ভেতরে কি আসবে 4 cos টু দি পাওয়ার 4x dx এরপরে 4 cos টু দি পাওয়ার 4x কে চাইলে আমরা আবার লিখতে পারি দেখো তো 2 cos স্কয়ার x হোল স্কয়ার 2 cos স্কয়ার x হোল স্কয়ার লিখতে পারি আবার 2 cos স্কয়ার x কে যেহেতু আমি চাচ্ছি পাওয়ার কমাইতে চাচ্ছি তাহলে আমার যেটা করতে হবে এমন একটা ফর্মুলা এখানে বসাইতে হবে যে ফর্মুলাটা বসানোর কারণে আমার পাওয়ারটা কমে যাবে পাওয়ার ছিল 2 দুইটা পাওয়ার থেকে পাওয়ার 1 এ চলে আসবে ঠিক আছে তাহলে 2 cos স্কয়ার x আমরা জানি 2 cos স্কয়ার x এর একটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x তার মানে আমি বসাই দিব 1 প্লাস cos 2x হোল স্কয়ার তাহলে দেখো দ্বিঘাত থেকে এক ঘাত হয়ে গেছে এবার তাকে যদি আমরা হোল স্কয়ার করি দেখি কি আসে 1/4 1 প্লাস cos 2x হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab মানে 2 cos 2x প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার 2x এবার এই জিনিসের ইন্টিগ্রেশনটা কিন্তু কম্পারেটিভলি ইজি হয়ে গেছে এবার দেখো 1 প্লাস 2 cos 2x এবার বলো আমরা cos স্কয়ার 2x কে চাইলে কি লিখতে পারি cos স্কয়ার 2x কে চাইলে একটা ভিতরে একটা হাফ নিলাম এরপর 2 cos স্কয়ার 2x লিখতে পারি 2 cos স্কয়ার 2x লিখতে পারি ঠিক আছে 2 cos স্কয়ার 2x লিখতে পারি এরপরে দেখো 2 cos স্কয়ার 2x কে চাইলে আমরা যেহেতু 2 cos স্কয়ার 2x স্টিল এটা দ্বিঘাতি রাশি আবারও কিন্তু আমি ইন্টিগ্রেশন করতে পারছি এটা আমার অপারগতা ঠিক আছে তাহলে এখন আবার 2 cos স্কয়ার 2x কে আমি আবার এক ঘাতি বানাবো এক ঘাতি কিভাবে বানাবো 1/4 1 প্লাস 2 cos 2x দেন হাফ ইনটু 2 cos স্কয়ার 2x কে আবার আমরা কি করব 2 cos স্কয়ার x এর ফর্মুলা ফলাবো 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x তার মানে 2 cos স্কয়ার 2x হবে 1 প্লাস cos 4x সো 1 প্লাস cos 4x চলে আসলো আর বাইরে হাফ আছে তাহলে এই হাফ দিয়ে সবাইকে গুণ দিয়ে দিব তাহলে আসবে হচ্ছে 1 প্লাস cos 4x তাহলে হাফ প্লাস হাফ ইনটু cos 4x ওকে আবার দেখো এই 1 আর এই হাফ এটাকে মিলে আমরা চাইলে লিখতে পারি 3/2 লিখতে পারি দুইটাকে যদি একসাথে কম্বাইন করি 1 প্লাস হাফ এক আর দেড় যোগ করলে কি হবে 1.5 কে লেখা হয় 3/2 এইবার দেখো তো এই পুরো জিনিসের প্রত্যেকটার ইন্টিগ্রেশন আমি জানি তো এবার যদি ইন্টিগ্রেশন করি 1/4 থাকলো 3/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে 3/2x প্লাস 2 ইনটু cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x আর x এর সহগ যেহেতু 2 তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে তাহলে sin 2x ডিভাইডেড বাই 2 তো এই 2 আর এই 2 তো কাটা তাহলে এটা লেখা দরকার নাই আমরা ডাইরেক্ট লিখতে পারি sin 2x তারপরে হচ্ছে cos 4x এর ইন্টিগ্রেশন হবে sin 4x ডিভাইডেড বাই 4 আর আগে থেকে একটা হাফ আছে তাহলে sin 4x ডিভাইডেড বাই 8 তাহলে এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশন
ঠিক আছে, প্লাস সি। তাহলে যেসব জায়গায় আমি cos টু দি পাওয়ার 4x দেখবো সেই জায়গায় আমরা কি করবো, এখন সিম্পলি আমি এই ভ্যালুটা ইনপুট দিয়ে দিব আমার ওই 1 নম্বর ইকুয়েশনে, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট। ওকে, তো এখন দেখো এখানে আমার যে রেজাল্টটা পাইছি এই রেজাল্টটা আমি কোথায় ইনপুট দিব, এই রেজাল্টটা এইখানে যে cos টু দি পাওয়ার 4x দেখতেছো এই জায়গায় তুমি ইনপুট দাও, তারপরে এইখানে যে cos টু দি পাওয়ার 4x দেখতেছো এই জায়গায় তুমি ইনপুট দাও। এই জায়গায় ইনপুট দেওয়ার পর তোমার আবার ইন্টিগ্রেশন করা লাগবে, বাট সেই ইন্টিগ্রেশনটা কঠিন হবে না। cos টু দি পাওয়ার 4x এর এই যে রেজাল্টটা দেখতেছো এই রেজাল্টটাকে ওইখানে ইনপুট দাও, তারপর দেখো আমরা ইজিলি সলিউশনটা করতে পারবো। ধরো আমি 1 নম্বর ইকুয়েশনটা নিয়ে আসি। ওকে, এবার দেখো আমাদের রেজাল্ট যা আসছে x ইনটু cos টু দি পাওয়ার 4x এর জায়গায় তার ভ্যালুটা বসাই দিই 1/4 আর 3/2x প্লাস sin 2x প্লাস sin 4x ডিভাইডেড বাই 8 শেষ, মাইনাস এবার cos টু দি পাওয়ার 4x এর এই জায়গায় আবার তার ভ্যালুটা বসাও, কত আসবে, ভ্যালু আসবে হচ্ছে 1/4 ইনটু 3/2x প্লাস sin 2x প্লাস sin 4x ডিভাইডেড বাই 8। বাট দেখো এই সেকেন্ড পার্টে কিন্তু আবার ইন্টিগ্রেশন করার দরকার, তাহলে আবার ইন্টিগ্রেশন করো। তো এবার দেখো ইন্টিগ্রেশনটা, তো গুণ করলে কি আসবে 1/4 আর 3/2 গুণ করলে আসবে হচ্ছে 3/8x। তো এবার x এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে আসবে x² ডিভাইডেড বাই 2, sin 2x এর ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2, sin 4x এর ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস cos 4x ডিভাইডেড বাই 4, আর আগে থেকে একটা 8 আছে তাহলে 32 শেষ। তাহলে শেষ, এটাই হচ্ছে আমার প্লাস সি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের 6 নম্বর প্রবলেম, বরিশাল বোর্ড 2019 সাল। এক একটা বোর্ডে এক এক ইয়ার দেখা যায় এক একটা সাইড থেকে কোশ্চেন একটু কঠিন করে। বরিশাল বোর্ডের এই কোশ্চেনটা আমি কঠিন বলবো না, বাট এটা একটু লেংদি, ভালো লেভেলের লেংদি ছিল। বাট অন্যান্য বোর্ড কোশ্চেন তোমরা দেখছো লাস্ট ক্লাসেও দেখাইছিলাম অনেক ইজি ছিল, সেই তুলনায় বরিশাল বোর্ডের এই সৃজনশীলটা একটু লেংদি, টাইম কনজিউমিং। সো 6 নম্বর প্রবলেমটা সলভ হয়েছে। এবার আমরা গ নম্বর প্রবলেমটা দেখি। এটা তো তোমাদের কয়েকজন প্রবলেম পাইছো। তো 1 নম্বর আর 2 নম্বর বক্ররেখা দ্বয় সাধারণ অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা দেখো, 1 নম্বর হচ্ছে আমার একটা সরল রেখা y = 2x, আর 2 নম্বর হচ্ছে আমার একটা বৃত্ত x² + y² = 8x। আচ্ছা, তো আমি এটা লিখি। গ নম্বর প্রবলেমটা দেখো, আমি তোমাদের প্রথমেই একটা ক্লাসে কিন্তু বলছিলাম যে এরিয়া বের করা একটা ক্লাসে, যে এরিয়া বের করার জন্য আমাদের গ্রাফ যদি জানো তোমার এরিয়াটা বের করার পর তুমি আসলে শিওর হবা যে না তুমি এটা বুঝে বুঝে করতেছো না, ঠিক আছে এক্স্যাক্টলি তুমি কোন অংশের এরিয়াটা বের করছো। বাট ইভেন তুমি যদি গ্রাফ নাও জানো তোমাদের ইন্টার লেভেলের প্রত্যেকটা ম্যাথ কিন্তু তুমি চাইলে করতে পারবে। মানে এই ম্যাথটা আমি গ্রাফ দিয়ে তোমাদেরকে দেখাবো, বাট তুমি যদি ইভেন গ্রাফটা যদি ড্র করতে না পারো, যারা বৃত্তর ক্লাসটা ঠিকভাবে করে না তারা হয়তো এই বৃত্তটা ড্র করতে পারবে না, না পারলেও সমস্যা নাই, এটা আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। আমাদের একটা বক্ররেখা ছিল y = 2x, মানে একটা সরলরেখা এটা, আর একটা হচ্ছে বৃত্তের ইকুয়েশন x² + y² = 8x। তো আমাদের হচ্ছে তাদের মধ্যে আবদ্ধ এরিয়াটা বের করতে হবে। মানে হচ্ছে কোন একটা জায়গায় একটা বৃত্ত থাকবে আর একটা সরলরেখা যাবে এভাবে, তাহলে এই সরলরেখার এই বৃত্তের মাঝখানে এই যে আবদ্ধ জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমার বের করতে হবে। সরলরেখার বৃত্ত দ্বারা আবদ্ধ জায়গা, এই জায়গাটা বের করতে হবে। তো বের করার জন্য আমরা যেটা করি প্রথমে এই দুটো ইকুয়েশনকে সলভ করি। সলভ করার মিনিংটা কি ভাই? সলভ করার মিনিং হচ্ছে এইখান থেকে একজনের ভ্যালু আরেকজনের মধ্যে বসাইলে আমরা x এর ভ্যালু পাবো। তাহলে y = 2x, এটা আমরা এই দ্বিতীয় ইকুয়েশনে বৃত্তের ইকুয়েশনে y এর জায়গায় আমরা বসে আমরা x এর ভ্যালুটা সলভ করবো, দেখবো x এর ভ্যালু কত আসে। তার মানে x এর যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার লোয়ার লিমিট আর আপার লিমিট, তারপর ওই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আসো। সো আমরা প্রথমে যেটা করবো, বৃত্তের ইকুয়েশনের মধ্যে আমরা এই সরলরেখার ইকুয়েশন থেকে পাওয়া y এর ভ্যালুটা বসাবো। তাহলে y² এর জায়গায় আসবে 2x² = 8x। দ্যাট মিন্স পাচ্ছি হচ্ছে x² + 4x² = 8x। এখানে আসছে হচ্ছে 5x² - 8x = 0। যদি x কমন নেই পাচ্ছি 5x - 8 = 0। তার মানে আইদার x = 0 হবে অথবা 5x - 8 = 0 হবে। দ্যাট মিন্স x = হচ্ছে 8/5। 8/5 এর ভ্যালু তোমরা ক্যালকুলেটরে বসালে দেখবা 1.6 আসে, 1.6 আসে। তার মানে আমরা লোয়ার লিমিট পাইছি হচ্ছে 0, আপার লিমিট পাইছি হচ্ছে 1.6। তার মানে 0 থেকে 1.6 এর মাঝখানে যদি আমি ইন্টিগ্রেশনটা করতে পারি তাহলে আমি এই দুইটা বক্ররেখা বা দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে,
আচ্ছা, এখন ধরো তুমি গ্রাফ জানো না, গ্রাফ জানলে তো তুমি বুঝবা যে কোন ফাংশনটা উপরে আছে কোন ফাংশনটা নিচে আছে। ধরো এমনি তো সাধারণত বৃত্তের গ্রাফ থেকে আসলে বোঝা যায় যে বৃত্তের ফাংশনটাই সাধারণত উপরে উপরে থাকবে। সরলরেখাটা যদি বৃত্তকে ছেদ করে তাহলে অবশ্যই সরলরেখাটাই নিচে থাকবে। তাহলে তুমি অবশ্যই বৃত্তের ফাংশন থেকে সরলরেখার ফাংশনটাকে বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে তাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা বের করবে। তখন হচ্ছে তোমার এই ভেতরের এরিয়াটুকু বের হবে। মানে তোমার যদি কোনো একটা আবদ্ধ এরিয়া বের করতে হয়, আবদ্ধ এরিয়া কি হবে? আবদ্ধ এরিয়া হচ্ছে অবশ্যই দুইটা বক্ররেখা দ্বারা বা দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ হবে। তাহলে এই গ্রাফ দুইটার মধ্যে একটা অবশ্যই উপরে থাকবে আর একটা অবশ্যই নিচে থাকবে। তো সবসময় যেটা করবো উপরের গ্রাফ থেকে নিচের গ্রাফটা বিয়োগ করবে, তাহলে হচ্ছে তাদের ভেতরকার আবদ্ধ এরিয়াটুকু তোমার অ্যান্সার আসবে। আর ধরো তুমি কোনো কারণ বুঝতে পারতেছো না যে কোন গ্রাফটা উপরে আছে কোন গ্রাফটা নিচে আছে, তুমি একটা কাজ করবা, আলাদাভাবে দুইটা গ্রাফের এরিয়া বের করবা। তো যেই গ্রাফটা উপরে থাকবে তাহলে তার এরিয়াটুকু বেশি বের হবে, আর যেই গ্রাফটা নিচে থাকবে তার এরিয়াটুকু কম বের হবে। তারপরে বেশি এরিয়া থেকে কম এরিয়াটা বিয়োগ করে দেবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি আমাদের এখানে গ্রাফ কয়টা আছে। কোশ্চেনটায় যাই। গ্রাফ হচ্ছে একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x আর একটা হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x। তাহলে আমরা y ইজ ইকুয়াল টু 2x এর এরিয়াটা বের করব। ঠিক আছে, তারপর হচ্ছে x স্কয়ার। তাহলে পেজ অ্যাড করে দেব। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 থেকে 1.6 এর মধ্যে y ইজ ইকুয়াল টু 2x, মানে 2x এর ইন্টিগ্রেশন করা। 2x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে? দেখো x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, আর আগে থেকে একটা 2 আছে, তাহলে 2 আর ওই 2 কাটাকাটি গেলে শুধু x স্কয়ার থাকবে। তাহলে x স্কয়ার কে তুমি 0 থেকে 1.6 এর মধ্যে ইন্টিগ্রেশন করবা। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে তুমি এটা অবশ্যই ক্যালকুলেটরে করতে পারবা, 1.6 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তো কিছু একটা ভ্যালু আসবে। তাহলে এই ভ্যালুটা থাকলো। তারপর আবার তোমার কি করতে হবে? বৃত্তের ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, বৃত্তের ফাংশনটা আগে লিখি আরেকবার। x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x ছিল। তাহলে তোমার y এর ভ্যালুটা বের করতে হবে। সবসময় মনে রাখবা এই ফাংশনটাকে, এই ধরনের ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন যেখানে x আর y কে আলাদা করা যায় না, এটা অব্যক্ত। ইংলিশে বলা হয় ইমপ্লিসিট, ইংলিশে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। এবং মনে রাখবা ইমপ্লিসিট ফাংশনের উপর ইন্টিগ্রেশন করা যায় না। ইমপ্লিসিট ফাংশনের উপর যদিও ডিফারেন্সিয়েশন করা যায়, ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় যে ডিএক্স গুলোকে কমন নেওয়া লাগে, এক্স স্কয়ার কে করলে 2x, আবার ধর এখানে 2y dy dx, মানে ঝামেলা হয়, ডিএক্স গুলোকে কমন নিয়ে আলাদা করা লাগে। কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু ইমপ্লিসিট ফাংশনের উপর করা যায় না। তাহলে তুমি যদি ইন্টিগ্রেশন করতে চাও অবশ্যই ওই ফাংশনটাকে এক্সপ্লিসিট বানাইতে হবে বা ব্যক্ত করতে হবে। ব্যক্ত করার মিনিং কি? ব্যক্ত করার মিনিং হচ্ছে এক পাশে y রাখতে হবে, আরেক পাশে x এর রাশিগুলোকে রাখতে হবে, অথবা এক পাশে x রাখতে হবে আরেক পাশে y রাখতে হবে। মানে তোমাকে টোটালি সেপারেট করতে হবে। ঠিক আছে, এক পাশে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, আরেক পাশে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইভাবে যদি সেপারেশন করতে পারো দ্যাট মিন্স তুমি ফাংশনটাকে এক্সপ্লিসিট করতে পারছো। ঠিক আছে, ওইটাকে বলা এক্সপ্লিসিট ফাংশন। তাহলে এখন আমরা এই ফাংশনটাকে একটু ব্যক্ত করার চেষ্টা করি। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসবে? 8x মাইনাস x স্কয়ার। তারপরে আমরা পাবো y ইজ ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস, বাট আমি যে কোনো একটা নিয়ে কাজ করলেই চলবে, প্লাস নিয়ে কাজ করব। 8x মাইনাস x স্কয়ার পাচ্ছি। তাহলে এইবার হচ্ছে আমার ফাংশনটা ব্যক্ত হয়েছে, y ইজ ইকুয়াল টু 8x মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে কি একটা ব্যক্ত ফাংশন। তাহলে আমরা এই বৃত্তের ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব না, আমরা করব এই বৃত্তের ফাংশন থেকে প্রাপ্ত এই এক্সপ্লিসিট ফাংশনটাকে। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু রুট ওভার 8x মাইনাস x স্কয়ার কে এখন আমরা ইন্টিগ্রেশন করব। রুট ওভার 8x মাইনাস x স্কয়ার কে ইন্টিগ্রেশন করব 0 থেকে 1.6 এর মধ্যে। এটা কাদের জন্য দেখাচ্ছি? যারা ধরতে পারতেছ না যে আমার কোন ফাংশনটা বড় ফাংশন বা কোন ফাংশনটা উপরে আছে, তো তুমি আলাদাভাবে দুইজনের ইন্টিগ্রেশন করো, তারপর লাস্টের দিকে বিয়োগ করে দিবে একজন থেকে আরেকজনকে। আচ্ছা, এবার দেখো এটার ইন্টিগ্রেশন। এটার ইন্টিগ্রেশন আমরা ডাইরেক্ট একটা ফর্মুলাও জানি। তার আগে এই জিনিসটাকে দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে এখানে একটা কাজ করতে পারি। দেখো যদি এমন করি, মাইনাস কমন নিলাম, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x আসছে। ওকে, তারপরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 8x, তো দুইটা বর্গ, তাহলে একটা বর্গ বানাইতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 8x কে আমরা কি লিখতে পারি? 2ab এর ফর্মুলা ফেলাবো। 2 ইনটু a হচ্ছে x, তাহলে x, তাহলে 8x বানানোর জন্য b হইতে হবে 4। তাহলে ফর্মুলা ফালানোর জন্য আমার কি লাগবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। x স্কোয়ার আছে মাইনাস 2 ইনটু x ইনটু 4 আছে, তাহলে একটা 4 স্কোয়ার দেই। বাট এই 4 স্কোয়ারটা তো এই ইকুয়েশনে ছিল না, তাহলে আবার একটা 4 স্কোয়ার বিয়োগ করো। ঠিক আছে, তাহলে এইবার দেখো দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশিত হবে জিনিসটা। তাহলে আমি কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, আর এ মাইনাস আছে 4 স্কোয়ার। তাদের বাইরে আবার দেখো, তাদের বাইরে কিন্তু আগে থেকে একটা মাইনাস আমি কমন নিয়ে রাখছিলাম, তাহলে এই মাইনাসটাকে আমি এখন গুণ দিয়ে দিলে আমার কি থাকবে?
মাইনাসটাই গুণ দিয়ে দিলে এই মাইনাস 4 স্কয়ার হবে প্লাস 4 স্কয়ার মাইনাস x মাইনাস 4 হোল স্কয়ার রুট ওভার। তাহলে এই হচ্ছে কি আমার ফাংশন যার ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এই ফাংশনের ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করি এবার। এটা ডিরেক্ট একটা ফর্মুলা আছে, বাট বোর্ড পরীক্ষায় যদি আবার নাম্বার কমায় দেয় তাহলে একটা রিস্ক। তারপর ডিরেক্ট ফর্মুলা দিয়ে করা যাবে, কারণ এটা বইয়ের ফর্মুলা। ডিরেক্ট একটা ফর্মুলা আছে, আশা করি তোমাদের ওইটা মনে আছে ডিরেক্ট ফর্মুলাটা, ওটা দিয়ে করতে পারো। অথবা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কি, যে যেখানে তুমি দেখবা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখবা, এটার একটা নিয়ম হচ্ছে তুমি যদি এক্স কে যদি তুমি কি ধরবা, এক্স কে যদি তুমি এ সাইন থিটা ধরো, এক্স কে যদি তুমি এ সাইন থিটা অথবা এ কস থিটা ধরো, তাহলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এক্স কে যদি তুমি এ সাইন থিটা অথবা এ কস থিটা ধরো, তাহলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর কোথাও যদি তুমি এমন দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে তুমি কি করবা, এক্স কে যদি তুমি এ টেন থিটা ধরো, তাহলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি কোনো অঙ্ক ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে না পারো আর এই জাতীয় কোনো কিছু চলে আসে, তখন এক্স কে সাইন থিটা এই টেন থিটা ধরলে হয়। বাট আমরা ধরো এখানে ডিরেক্ট ফর্মুলা জানি, ডিরেক্ট ফর্মুলা দিয়ে করলাম এই প্রবলেমটা। তুমি চাইলে ওইভাবে করতে পারবা। ডিরেক্ট ফর্মুলা দিয়ে করলে কি আসবে, x মাইনাস 4 ইন্টু রুট ওভার 4 স্কোয়ার মাইনাস x মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কোয়ার ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 4 স্কোয়ার 16 ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স x মাইনাস 4 ডিভাইডেড বাই a হচ্ছে এখানে 4, a এর জায়গায় এখানে 4 আছে, তাহলে 4। তাহলে এই হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন। এটা এক লাইনে চলে আসবে যদি তুমি ফর্মুলা, অবশ্যই ফর্মুলাটা পাশে লিখে দিবে, পাশে ফর্মুলাটা লিখে দিবে, তাহলে টিচার যেন বুঝে যে তুমি ডিরেক্ট এটা কোথা থেকে লিখছো। a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন একটা ফর্মুলা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা কি x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 sin ইনভার্স x বাই a। এটা হচ্ছে ডিরেক্ট a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলা। তো আমি ওই ফর্মুলাটা ফলো করে এখানে আর কি এই জিনিসটা লিখলাম। তারপরে তুমি এখানে 0 আর 1.6 বসাও। তুমি কিন্তু ক্যালকুলেটরে করবা জিনিসটা, তোমার হাতে তো করা দরকার নাই। তো তুমি এখানে একটা ক্ষেত্রফল কিন্তু পাবা। তো এই ক্ষেত্রফলটা অবশ্যই বড় হবে, বৃত্তের ক্ষেত্রফলটা। তো এখান থেকে হচ্ছে তুমি এই ক্ষেত্রফলটাকে বিয়োগ করবা, বিয়োগ করলে তুমি অ্যানসারটা পাবা। তো এই বরিশাল বোর্ডের কোশ্চেনটা যারা প্রবলেম ফেস করছো তারা জিনিসটা আসলে লেজি প্রবলেমটা, কারণ হচ্ছে এই সৃজনশীলটা একটু অনেক বেশি লেংদি সৃজনশীল ছিল। তো যাক, আশা করি এখন তোমাদের ক্লিয়ার হয়েছে কিভাবে করবা। তো এখন আমরা কিছু ক্যাডেট কলেজের প্রবলেম সলভ করার চেষ্টা করি, কিছু ক্যাডেট কলেজের প্রবলেম দেখবো। আচ্ছা, এই প্রবলেমটা যাদের যারা যারা এই বরিশাল বোর্ডের প্রবলেম ফেস করছিল এই সৃজনশীল, তারা কি বুঝতে পারছো এটা কিভাবে করলাম? সম্ভবত আকিদা আমাকে এটা পাঠাইছিল, আকিদা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো। ও, তুমি এটা দাও নাই? আচ্ছা, কে দিছো আমার মনে নাই, তাহলে কে দিছো আমার মনে নাই, এটা কেউ একজন দিছিলাম বরিশাল বোর্ডের প্রবলেম। যাই হোক, আমরা পরের সৃজনশীল গুলো একটু দেখি। এটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, না সরি, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের একটা প্রবলেম ইন্টিগ্রেশনের। সো বোর্ড কোশ্চেন গুলো কম্পারেটিভলি অনেক বেশি ইজি ছিল, বাট ক্যাডেট কলেজের কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট, বোর্ড কোশ্চেন গুলো হচ্ছে, তারপরে সলভেবল। সো দেখি এটার ক নম্বর কোশ্চেনে কি বলছে। এটা ক নম্বর দেখো, fx হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে fx = x, আর gx হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1। বলছে fx ডিভাইডেড বাই gx এর ভ্যালু কত, fx ডিভাইডেড বাই gx এর ভ্যালু কত, এটা বের করতে বলছে। তাহলে চলো এটা করার চেষ্টা করি। fx ডিভাইডেড বাই gx dx। আচ্ছা, তো আমরা fx এর জায়গায় fx এর ভ্যালু বসাই। fx এর ভ্যালু হচ্ছে x আর gx এর ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস 1, x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 dx। সো এটা কিন্তু খুবই ইজি। এটা কি করবা দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত আসবে? এক্স স্কোয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। জাস্ট বাইরে একটা হাফ নিব, ভিতরে একটা 2 গুণ দিয়ে দিলাম, ডাইরেক্ট অ্যানসার বসায় দিতে পারবো ln এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস c। তুমি এক্স স্কোয়ার প্লাস 1 কে z ধরো, তুমি একই রেজাল্ট পাবা, কারণ এক্স স্কোয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশনই হচ্ছে 2x। হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে, অ্যানসার কি হয়? লন অফ হর। এটা হচ্ছে একটা ফর্মুলা আমি শুরুর দিকে দেখাইছিলাম। অথবা তুমি এক্স স্কোয়ার প্লাস 1 কে z ধরো, এক্স স্কোয়ার প্লাস 1 কে z ধরো, তাহলে তুমি পাবা 2x dx = dz। দ্যাট মিন্স তুমি এই পুরো জিনিসের পরিবর্তে dz বসাইতে পারবা, নিচে আসবে z। তো ওইভাবে করলে তোমার একই অ্যান্সার আসবে। সো ক নম্বর প্রবলেমটা সলভ। খ নম্বর প্রবলেমটা দেখি।
নম্বর কি বলছে 1 থেকে 2 এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে dx ডিভাইডেড বাই fx হোল স্কয়ার ইনটু √5 - gx। আচ্ছা, সো দেখি এটার ইন্টিগ্রেশন 1 থেকে 2 এই রেঞ্জের মধ্যে dx ডিভাইডেড বাই fx হোল স্কয়ার √5 - gx এটার ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তাহলে fx কে ছিল, fx হচ্ছে x আর gx হচ্ছে x² + 1। তাহলে ভ্যালুগুলো জাস্ট এখানে বসাই। 1 থেকে 2 dx ডিভাইডেড বাই fx হোল স্কয়ার মানে হচ্ছে x², fx এর ভ্যালু ছিল x² √5 - gx। আচ্ছা, 5 - gx এর ভ্যালু ছিল x² + 1, তাহলে -x² - 1 -x² - 1 আমরা পাচ্ছি এখানে 1 থেকে 2 dx x² ইনটু √5 থেকে 1 গেলে 4 x²। ওকে, সো এবার তাহলে 4 কে চাইলে লেখা যায় 2² তাহলে তোমার a হচ্ছে গিয়ে কত 2। সো আমি মাত্র তোমাদেরকে বললাম √ কোথাও যদি তুমি দেখো √a² - x² তাহলে তোমার x তুমি কি ধরবা, x তুমি ধরবা a sin θ অথবা a cos θ। তাহলে এখানে ছিল 2² - x², 2² - x², তার মানে এখানে a হচ্ছে 2। তাহলে তুমি চাইলে x 2 sin θ ধরতে পারো, 2 sin θ ধরতে পারো অথবা 2 cos θ ধরতে পারো। ধরো আমি 2 sin θ ধরলাম, x যদি 2 sin θ ধরি তাহলে আমাদের dx কত আসবে, dx আসবে sin θ ডিফারেন্সিয়েশন cos θ 2 cos θ d θ, 2 cos θ d θ আসবে। আচ্ছা, সো আর তোমার অবশ্যই লিমিটটা চেঞ্জ করে নিবা। লিমিট হচ্ছে x এর লিমিট হচ্ছে 1 থেকে 2, সো ওই অনুযায়ী থিটার লিমিটও আসবে। x এর জায়গায় যদি তুমি 1 বসাও, দেখো তো x এর জায়গায় 1 বসালে আমি থিটার জায়গায় কত পাবো বলো দেখি। x এর জায়গায় যদি 1 বসাই থিটা কত আসবে, দেখো তো এই ইকুয়েশনের মধ্যে x এর জায়গায় তুমি 1 বসাও তাহলে থিটা কত আসে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রিকে আমরা হ্যাঁ sin ইনভার্স 1/2 হচ্ছে গিয়ে মানে হাফ। sin কত ডিগ্রি মানে হাফ, sin থিটা হাফ আসবে, তার মানে হচ্ছে থিটার ভ্যালু আসবে হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে লেখা যায় π/6 লেখা যায়, π/6। আর যদি তুমি 2 বসাও তাহলে তুমি পাবা sin থিটা 1। মানে এখানে হচ্ছে sin থিটা 1 কখন হয়, যখন 90 ডিগ্রি থাকে, তার মানে হচ্ছে π/2। তাহলে আমরা থিটার রেঞ্জটা পেয়ে গেলাম π/6 থেকে π/2। সো π/6 হচ্ছে আমার লোয়ার লিমিট, π/2 হচ্ছে আমার আপার লিমিট। বা dx এর ভ্যালু বসাই দিই, dx এর জায়গা হবে 2 cos θ d θ। এটা হচ্ছে বড় নিয়মটা। ইভেন আমি যে একটু আগে যে প্রবলেমটা করছিলাম আগের প্রবলেমটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে, ওই প্রবলেমটাও কিন্তু ডিরেক্ট ফর্মুলা আছে দেখে করছি, বাট ওই প্রবলেমটাও চাইলে আমরা এভাবে x 2 sin θ ধরে করতে পারতাম। এটা কিন্তু আমি ক্লাসে দেখাইছিলাম যে চাইলে করা যায়, ঠিক আছে, দুই ভাবে করা যায়। তো এবার x এর ভ্যালু কত 2 sin θ, তাহলে x² এর জায়গায় কত বসবে 2a² মানে হচ্ছে 4 sin² θ বসবে। তারপরে √2² - x² এর জায়গায় আবারও বসবে 4 sin² θ। সো এবার আমরা দেখি এটা করার চেষ্টা করি। π/6 π/2 sin θ 2 cos θ d θ ডিভাইডেড বাই 4 sin² θ। আর ওইখান থেকে দেখো 2² মানে তো বেসিক্যালি 4, তো 2² মানে যদি 4 আমরা 4 কমন নিতে পারি, 4 কমন নিলে √4 * 1 - sin² θ, 1 - sin² θ মানে হচ্ছে আবার cos θ, আর 4 কে রুট করলে আসবে 2, তার মানে লিমিট বসবে আর 2 cos θ d θ ডিভাইডেড বাই 4 sin² θ ইনটু 4 কে রুট করলে আসবে হচ্ছে গিয়ে 2, আর 1 - sin² θ মানে cos² θ। তো cos² θ কে রুট করলে আসবে শুধু cos θ, তার মানে এটার অ্যানসার হবে 2 cos θ। দেখো এই 2 cos θ এই 2 cos θ আমি কেটে দিতে পারতেছি, আর 1/4 বাইরে আসবে, আর 1/sin² θ কে আমরা লিখতে পারি cosec² θ, cosec² θ এর ইন্টিগ্রেশন। আচ্ছা, এইবার বলো তো cosec² θ এর ইন্টিগ্রেশন কি তুমি জানো? cosec² θ এর ইন্টিগ্রেশন কি তোমরা জানা আছে? দেখো cot থিটার ডিফারেন্সিয়েশন যদি তুমি করো, cot থিটার ডিফারেন্সিয়েশন যদি তুমি করো, তুমি পাচ্ছ মাইনাস cosec² থিটা। তাহলে মাইনাস cosec² থিটার ইন্টিগ্রেশন যদি তুমি করো, মাইনাস cosec² থিটার ইন্টিগ্রেশন যদি তুমি করো, তুমি তাহলে রেজাল্ট কি পাবা, cot থিটা পাবা। cot থিটা ডিফারেন্সিয়েশন মাইনাস cosec² থিটা, তাহলে cosec² থিটার ইন্টিগ্রেশন মাইনাস cosec² থিটার ইন্টিগ্রেশন হবে শুধু cot থিটা। তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটা মাইনাস cosec² থিটা দেই, তাহলে এখানে বাইরে একটা মাইনাস দিতে হবে, বাইরে একটা মাইনাস দিলাম, ভিতরে একটা মাইনাস দিলাম। এবার মাইনাস cosec²
স্কয়ার থিটার জায়গায় আমরা বসাই দিতে পারি 1/4 cot থিটা প্লাস 3। ঠিক আছে, সরি প্লাস 3 হবে না, এখানে তো তোমাদের লিমিট দেওয়া ছিল। সো লিমিট দেওয়া ছিল থাকলে আমরা হচ্ছে লিমিট বসাবো কত, π/6 থেকে π/2, তারপর তুমি একটা অ্যানসার কিন্তু পাবা। তাহলে এই ছিল প্রবলেম, এটা ছিল খ নম্বর প্রবলেম। এবার আমরা দেখি এই গ নম্বর প্রবলেম নিয়ে তোমাদের আপত্তি ছিল কয়েকজনের। fy = 10 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এই প্রবলেমটা কে আমাকে দিছিল? ময়মনসিংহ গার্লস ক্যাডেট। আমি দিছিলাম। আচ্ছা, তো এই প্রবলেমটা দেখি সলভ করার চেষ্টা করি। বলছে কি একটা বক্ররেখা gx বক্ররেখা আর হচ্ছে fy = 10 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। আচ্ছা ভালোভাবে খেয়াল করো, fx = হচ্ছে x, fx = হচ্ছে x, তাহলে fy এর ফাংশনটা আমরা এখান থেকে জেনারেট করব। চলো তাহলে আমরা গ নম্বর প্রবলেমে যাই। এখানে fx = বলা হয়েছে x, এটা হচ্ছে আমাদের ফাংশন। আর আরেকটা হচ্ছে gx = gx ফাংশনটা কি দিল, gx ফাংশনটা দিলে x² + 1। আচ্ছা, gx = হচ্ছে x² + 1। এখন বলছে এই gx ফাংশন আর হচ্ছে fy = 10 এই ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা বলো তো fx = যদি x হয় তাহলে fy = কত হবে? y হবে, কারণ x এর জায়গায় আমি y বসাই দিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডেও x এর জায়গায় y বসবে, তাহলে y। এখন বলছে fy = 10, দ্যাট মিন্স আমার সরলরেখাটা কেমন হবে, y = 10। তাহলে বলতেছে যে y = 10 সরলরেখা এবং gx = x², এই দুইটা সরলরেখার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। সো যদি তোমাদেরকে আমি একটু গ্রাফে দেখাই, gx = x² এর দেখো gx = x² মানে হচ্ছে y = x² + 1, y = x² এর গ্রাফটা বেসিক্যালি এরকম হয়, যদিও গ্রাফটা আমাদের লাগবে না, তারপর গ্রাফ দেখাচ্ছি। এখন যদি y = x² + 1 বসাও, আমরা ফাংশনের ক্লাসে দেখাইছি শিফটিং এর ব্যাপারটা দেখাইছিলাম যে y অক্ষ বরাবর এটা এক একক উপরে উঠে যাবে। তো x² + 1 এর গ্রাফটা হবে বেসিক্যালি একই শেপ করে হবে, বাট এক একক উপরে উঠবে, আর কিছুই না। তাহলে এই হচ্ছে কি আমার পরাবৃত্তটা। আর বলছে y = 10। আচ্ছা বলো তো y = 10 কেমন সরলরেখা? y = 10 x অক্ষের সমান্তরাল। তাহলে এই ধরো 1 2 3, ধরো এই জায়গায় হচ্ছে y = 10, তাহলে এই হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখাটা হবে y = 10। তাহলে এই সরলরেখাটাই হচ্ছে আমার y = 10 সরলরেখা। তাহলে এই হচ্ছে আমার y = 10 সরলরেখা। আর এই ছিল আমার সেই পরাবৃত্ত x² + 1, y = x² + 1 পরাবৃত্ত। তাহলে এখন আমার এরিয়া চাইছে কোনটা, দেখো তো এরিয়া চাইছে এই ভেতরের এরিয়াটুকু। আচ্ছা বলো তো আপার ফাংশন কে, এখানে উপরে কে আছে, কোন ফাংশনটা উপরে আছে? সরলরেখা, এক্স্যাক্টলি সরলরেখাটা উপরে আছে। আকিদার প্রশ্নটা ছিল আমি সরলরেখাতে কেন বিয়োগ দেব। সবসময় আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার এখানে আবদ্ধ ক্ষেত্রফল হইতে হইলে দুইটা জিনিস লাগবে, আমার দুইটা বক্ররেখা হোক, দুইটা গ্রাফ মিনিমাম আমার লাগবে, দুইটা গ্রাফই আমার একটা আবদ্ধ এরিয়া দিবে। তাহলে দুইটা গ্রাফ বলতে এখানে কোন দুইটা গ্রাফ, একটা হচ্ছে fy = 10 মানে y = 10। তাহলে একবার আমাকে যেটা করতে হবে লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মাঝখানে আমার y = 10 কে ইন্টিগ্রেট করতে হবে, আরেকবার আমার y = x² + 1 কে ইন্টিগ্রেট করতে হবে। তারপর তাদের মধ্যে যে বড় ভ্যালুটা পাবো তার থেকে ছোট ভ্যালুটাকে বিয়োগ দিয়ে দিব। যদি তুমি গ্রাফ না বুঝো তাহলে তোমার জন্য এই সিস্টেম, আলাদা আলাদা ভাবে দুইজন ইন্টিগ্রেশন করবা, তারপরে যার ক্ষেত্রফল বেশি আসবে তার থেকে যার ক্ষেত্রফল কম আসবে তার ক্ষেত্রফলকে বিয়োগ করবা, তুমি তাদের আবদ্ধ ক্ষেত্রফলটা পাবা। ঠিক আছে, তাহলে এখন আমার প্রথমে লোয়ার লিমিট আপার লিমিট বের করার জন্য আমরা কি করি, আমরা যেটা করি আমরা সমাধান করি। সমাধান কি, একটা দেখো একটার মধ্যে দেওয়া আছে y = x² + 1, আরেক জায়গায় দেওয়া আছে y = 10, তাহলে y = x² + 1 আর আরেক জায়গায় দেওয়া আছে আরেকটা ফাংশন কি y = 10। এই দুইটা ফাংশনের এরিয়া বের করতে বলছো তো, তাহলে এই ফাংশনের y = 10 ভ্যালুটা এই ফাংশনের মধ্যে বসায় দিব, তারপরে x এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে y = 10 যদি এখানে বসাই তাহলে কত পাবো, 10 = x² + 1, দ্যাট মিন্স x² = 9, দ্যাট মিন্স x = +-3, দ্যাট মিন্স -3 থেকে +3 এর মাঝখানে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে। -3 হবে আমার লোয়ার লিমিট, +3 হবে আমার আপার লিমিট। তো আমরা লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেছি। এখন দেখো ইন্টিগ্রেশনটা খুব সহজ। তোমার কিন্তু এই গ্রাফটা মোটেও দরকার নেই, আমি গ্রাফটা তোমাদের বোঝার সুবিধার্থে আঁকছি। ঠিক আছে, ধরো তুমি গ্রাফ পারো না, তোমার গ্রাফ কোনো দরকার নাই, তুমি জাস্ট তোমাকে কোশ্চেনে পড়বা দিয়ে কোন দুইটা বক্ররেখার কথা বলছে। একটা হচ্ছে y = 10, তাহলে তুমি একটা কাজ করো আলাদাভাবে y = 10 এর ইন্টিগ্রেশন করো -3 থেকে 3 এর মাঝখানে y = 10, তাহলে 10 বসো, 10 এর ইন্টিগ্রেশন করবা মানে কি আসবে 10 × x, তাহলে x এর মধ্যে তুমি -3 বসাও +3 বসাও, তুমি ভ্যালু কত পাচ্ছ 3 + 3 আর বাই হচ্ছে 10, তার মানে 60 পাচ্ছ। তোমার ক্ষেত্রফল আসছে 60 বর্গ একক। এবার তোমার আবার -3 থেকে 3 এর
আজকে ইন্টিগ্রেট করা লাগবে কাকে, x স্কয়ার প্লাস 1 কে ইন্টিগ্রেট করো, তাহলে x কিউব বাই 3 প্লাস x। এবার তুমি -3 আর 3 বসাও, তাহলে তুমি কিন্তু একটা ভ্যালু পাবা এখান থেকে, 3 কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 3, আপার লিমিট বসাইলা মাইনাস, সো -3 কিউব বাই 3 -3, এখানে বিয়োগ করলে তুমি আরেকটা ক্ষেত্রফল পাবা। এই দুইটা ক্ষেত্রফলের মধ্যে যে বড় তার থেকে যে ছোট তাকে বিয়োগ করে দাও, তুমি কিন্তু টোটাল আবদ্ধ ক্ষেত্রফলটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবসময় আমরা দেখতেছি যে সৃজনশীলের প্যাটার্নটা নিশ্চয়ই তোমরা এখন বুঝে গেছো, যে তোমাদের সৃজনশীলের অবশ্যই গ নম্বর যে প্রশ্নটা থাকবে, এই প্রশ্নটা অবশ্যই ক্ষেত্রফল বের করতে দিবে। একদম তোমাদের লাস্ট চ্যাপ্টারের যে কনসেপ্টটা, ওই লাস্ট চ্যাপ্টারের কনসেপ্ট থেকে তোমার এখানে প্রশ্ন আসবে গ নম্বরে, অবশ্যই অবশ্যই এখানে এই ধরনের প্রশ্নই আসবে। আর খ নম্বরে তোমাদের একটা বড় ইন্টিগ্রেশন দিবে করতে, আর ক নম্বরে অ্যাজ ইউজুয়াল সহজ সহজ কিছু ইন্টিগ্রেশন থাকে। ওকে, হ্যাঁ বলো। ওই যে আপনার ওই চিত্রটা আপনার সরল এক্স অক্ষ থেকে একটু উপরে হলো কেন? আচ্ছা এই যে দেখো, আমাদের আমি এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের ফাংশনের ক্লাসের মধ্যে আমি খুব ডিটেলস আলোচনা করছিলাম, যত ধরনের শিফটিং সম্ভব, এক্স অক্ষ বরাবর ডানে গ্রাফ কখন সরে কখন বামে সরে, মানে তুমি তো আদর্শ একটা গ্রাফের ইকুয়েশনটা শিখে রাখবা, ওই আদর্শ ইকুয়েশনের সাপেক্ষে তুমি যে কোনো ধরনের গ্রাফ তোমাকে দেওয়া হলে তুমি ডেসমোস অ্যাপ লাগবে না, অ্যাপ ছাড়াই তুমি আঁকতে পারবা। ঠিক আছে, এগুলো আমি দেখাইছিলাম ডিটেলস, তুমি ওইটা দেখে নিও, তোমার বোঝার সুবিধাটা আপাতত বলি। তুমি যেটা করবা, আদর্শ গ্রাফ কোনটা, আদর্শ গ্রাফ হচ্ছে y = x স্কয়ার। তুমি y = x স্কয়ারের ধরো ইকুয়েশনটা কিভাবে আঁকতে হয় তুমি সেটা জানো, y = x স্কয়ার কেমন হয়, চিত্র হয় যে এরকম পেয়ালা আকৃতির হয়, এবং সেটা মূল বিন্দুকে টাচ করে এভাবে যায়, এক্স অক্ষের ডানেও থাকে এক্স অক্ষের বামেও থাকে। বাট দেখো তো এই ইকুয়েশনটা আদর্শ ইকুয়েশন থেকে শিফটিংটা কোথায় হয়েছে, y = x স্কয়ার প্লাস 1 যোগ করা হয়েছে, তার মানে y অক্ষ বরাবর এই গ্রাফটা এক একক উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে এই গ্রাফটাকে জাস্ট এক একক যদি তুমি উপরে উঠে দাও, তাহলেই হচ্ছে গিয়ে যেটা যেই গ্রাফটা আগে ছিল মূল বিন্দু দিয়ে যাইতো, সেটা এখন মূল বিন্দু দিয়ে না গিয়ে y = 1 এই যে এই বরাবর দিয়ে যাবে, তাহলেই হচ্ছে y = x স্কয়ার প্লাস 1 এর চিত্রটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর একটু ডিটেইলস জানতে চাইলে তুমি ফাংশনের গ্রাফিং এর ভিডিওটা দেখবে, লাস্টের ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আমরা আরেকটা প্রবলেম দেখি এখানে, এই প্রবলেমটা মানে একটু সহজ, তারপর কেউ মনে বলছিল এটা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এটার পরে আর একটা প্রবলেম দেখাবো, আর একটা সৃজনশীল দেখাবো, আজকে ক্লাস শেষ, আজকে বলতে ঈদের আগ পর্যন্ত আর কোনো ক্লাস হবে না। ঠিক আছে, আমার কিছুটা পড়ালেখার ব্যস্ততা বাড়ছে, পরীক্ষা আছে সামনে, কয়েকটা পরীক্ষা আছে, তো আমি জন্য বন্ধ দিতেছি তোমাদেরকে। আর রোজার মধ্যেও দেখা যাচ্ছে একটু তোমাদের মনোযোগ কিছুটা কম থাকতেছে, তোমরা এই টাইমটা নিজেদের মতো করে পড়ালেখা করো, ঈদের পরে ইনশাল্লাহ আমরা পড়বো বাকিটা। আচ্ছা, x স্কয়ার প্লাস y স্কয়ার = 16 একটা বৃত্তের সমীকরণ, এবং x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার = 1 একটা উপবৃত্তের সমীকরণ। আচ্ছা, ক নম্বর প্রবলেমটা দেখি কি বলছেন। ক নম্বর বলছে e⁻x sin x প্লাস cos x dx এর ভ্যালু বের করতে বলা হয়েছে। বলো তো এটা এক লাইনে এটার অ্যানসার কি হবে? e⁻x sin x e⁻x sin x প্লাস c, এটাই হচ্ছে অ্যানসার। আচ্ছা, বলতে পারবা এটার অ্যানসার কেন e⁻x sin x? ফর্মুলাটা কি ছিল? fx plus f prime x equal to e⁻x fx। হ্যাঁ দেখো, এই যে আমি এই পাশে ফর্মুলাটা লিখলাম, ফর্মুলাটা ছিল এমন যে যদি কোনো ফাংশন, এমন দেখো এই প্রবলেমটা, এই সেম প্রবলেমটা যদি তুমি ইউভি দিয়ে করতা, লিয়েট অ্যাপ্লাই করে যদি করতা, অবভিয়াসলি তুমি এটাই পাইতা, এটাই পাইতা। বাট এটার জন্য আমরা এই ধরনের আকৃতিতে থাকলে আমরা একটু সহজে করার চেষ্টা করি এভাবে, যে e⁻x ইনটু এমন যদি হয় ভেতর একটা ফাংশন আছে প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন আছে, তখন অ্যান্সার ডিরেক্ট চলে আসে e⁻x ইনটু fx। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি e⁻x ইনটু sin x, sin x এর ডিফারেন্সিয়েশন আবার কত, তাহলে অ্যান্সার ডিরেক্ট চলে আসবে e⁻x ইনটু f(x) বা e⁻x ইনটু sin x। তাহলে এই ছিল আমাদের ক নম্বর প্রবলেম। অথবা তুমি যদি ইউভি দিয়ে করতা, অবভিয়াসলি তুমি সেম রেজাল্টই পাইতে। ঠিক আছে, আচ্ছা ইউভি দিয়ে তোমাদের একটু কইরা দেখাই, এটা কখনো আমি করে দেখাইনি যে এই ধরনের ফাংশন। দেখো এটা যদি ইউভি দিয়ে করতাম, তাহলে আমরা আলাদা করি e⁻x ইনটু sin x dx প্লাস e⁻x ইনটু cos x dx। সো যেটা করবা সেকেন্ড ফাংশনটাকে ধরবাই না, ফার্স্ট ফাংশনটা নিয়ে কাজ করবে। তো e⁻x ইনটু sin x, এটার ইন্টিগ্রেশন করলে লিয়েট অনুযায়ী আমার ইউকে হবে, লিয়েট অনুযায়ী আমার ইউ হবে sin x হবে আমার ইউ। তাহলে sin x কে আলাদা বাইরে রাখলাম, e⁻x এর ইন্টিগ্রেশন মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন e⁻x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। ঠিক আছে, আর প্লাস আগের ওই সেকেন্ড ফাংশনটা e⁻x ইনটু cos x dx। এবার দেখো ইন্টিগ্রেশনটা করি, e⁻x এর ইন্টিগ্রেশন হবে e⁻x, তো e⁻x sin x মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x,
ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সি, তারপরে আবার হোল ইন্টিগ্রেশন প্লাস ই টু দি পাওয়ার এক্স ইনটু cos x dx। দেখো তো মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইনটু cos x dx প্লাস ই টু দি পাওয়ার এক্স ইনটু cos x dx কাটাকাটি গেলে সবশেষে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স ইনটু sin x। তাহলে এটাই হচ্ছে आंसर। ওকে, তাহলে এটাই হচ্ছে কি প্রবলেম। তুমি চাইলে বড় নিয়মও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার আমরা দেখি এটার আচ্ছা উপবৃত্তের ক্ষেত্রফলটা করানোর কোনো দরকার নাই, প্রচুর করছি। এই যে দেখো x স্কয়ার বাই a স্কয়ার যে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 একটা উপবৃত্ত, জাস্ট y এর জায়গায় 0 বসাবো, x এর লোয়ার লিমিট আপার লিমিট বের করব, এরপরে ইন্টিগ্রেশন করব উপবৃত্তের ক্ষেত্রফল। খ নম্বরটা নিয়ে আমাকে একজন প্রশ্ন করছে যে খ নম্বরের ক্ষেত্রফলটা কিভাবে, বৃত্তের ক্ষেত্রফলটা। এটা খুবই ইজি। সো এটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16, এটা করার দরকার নেই, যাতে একটু হিন্ট দিব। এই ধরনের প্রবলেম করছি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16। কি বলছে, খ নম্বর থেকে y dx বের করতে হবে, বৃত্তের সমীকরণতে y dx বের করতে হবে। কোনো লোয়ার লিমিট দেয় না, কোনো আপার লিমিট দেয় না, তার মানে তোমার ক্ষেত্রফল বের করার দরকার নেই, তুমি জাস্ট ইন্টিগ্রেশন করে রেখে দিবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখান থেকে যেটা করতে হবে এক্সপ্লিসিট বানাইতে হবে। এক্সপ্লিসিট বানানোর জন্য y স্কয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস x স্কয়ার y ইজ ইকুয়াল টু রুট ওভার 16 মাইনাস x স্কয়ার। মাইন্ড ইট প্লাস মাইনাস বসবে, আমি প্লাস মাইনাস দিচ্ছি না, কারণ আমি ইন্টিগ্রেশন করার জন্য যে কোনো একজনকে ইউজ করব, আমি প্লাসটাকে নিলাম এখানে। বাট এটা আবার ভাইবো না যে এখানে প্লাস মাইনাস আসবে না, প্লাস মাইনাস কিন্তু অবশ্যই আসবে। তাহলে 16 মাইনাস x স্কয়ার, তাহলে y এর ইন্টিগ্রেশন মানে কি, রুট ওভার 16 মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন। তো রুট ওভার 16 মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন কিভাবে করতে পারো, 16 কে লেখা যায় 4 স্কয়ার, তুমি চাইলে x ইজ ইকুয়াল টু 4 sin থিটা ধরে করতে পারবা, তাহলে তুমি অ্যানসার পাবা। অথবা তুমি চাইলে কি করতে পারবে, তুমি চাইলে এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই কিভাবে করবা, x ইনটু রুট ওভার 16 মাইনাস x স্কয়ার, যেটা একটু দেখাইছি, ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2, মানে 16 বাই 2 ইনটু sin ইনভার্স x বাই a। 16 মানে 16 মানে হচ্ছে a হচ্ছে 4, ঠিক আছে, প্লাস 3। তাহলে এই হচ্ছে গিয়া অ্যানসার, ঠিক আছে। আর এর গ নম্বরটা অনেক সহজ, গ নম্বরটা দেখানোর কোনো দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের একটা প্রবলেম, আজকের দিনের জন্য লাস্ট প্রবলেম এটা। তো এই প্রবলেমটা দেখো, তো দেখি এটার ক নম্বর কি বলছে। তো আসলে এখানে দেখি i1 ইজ ইকুয়াল টু একটা ফাংশন দিচ্ছে x কিউব ইনটু 1 প্লাস 3x টু দি পাওয়ার 4। ওকে, আর i2 ইজ ইকুয়াল টু দিল একটা ফাংশন 0 থেকে 1 এর মধ্যে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, তাহলে এরকম দুটো ফাংশন দেওয়া হয়েছে। ওকে, সো এবার আমরা দেখি নিচের ফাংশনটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। ক নম্বর কি দিল, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4। তো এই প্রবলেমটা কিভাবে করব, ক্লাসে একদম শুরুর দিকে একটা টেকনিক বলছিলাম। টেকনিকটা কি, নিচে যেই ফাংশনটা দেখতেছো যদি কখনো সম্ভব হয় যে এই সিমিলার ফাংশনটা উপরে আনা সম্ভব হচ্ছে, তুমি অবশ্যই ওই রাস্তাতে যাবে। ওই রাস্তাতে গেলে তোমার প্রবলেম ইজি হবে, জেড ধরা লাগবে না, কিছু ধরা লাগবে না, অনেক ইজিলি তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। যদি কখনো সম্ভব হয় যে নিচে যে ফাংশনটা তুমি দেখতেছো হরে, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন অথবা এই ফাংশনটাকেই এক্স্যাক্টলি এই ফাংশনটাকে উপরে বসানো রিপ্লেস করা সম্ভব, তাহলে তুমি সেই কাজটাই করবা। তারপরে তুমি চিন্তা করবা যে এরপরে কি করা যায় না করা যায়, তারপরে দেখবা, ঠিক আছে। তো দেখো তো নিচে এক্স স্কয়ার মাইনাস 4 যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে উপরে আমি আনতে পারি কোনোভাবে, চিন্তা করে দেখো তো। আমি কিন্তু এক্স স্কয়ার মাইনাস 4 উপরে নিয়ে আসলাম, নিচে এক্স স্কয়ার মাইনাস 4 ছিল, আমি উপরে এক্স স্কয়ার মাইনাস 4 নিয়ে আসলাম। বাট প্রবলেম হচ্ছে আমার ছিল এক্স স্কয়ার মাইনাস 1, আমি করলাম এক্স স্কয়ার মাইনাস 4, তাহলে আমি এক্সট্রা কি নিয়ে আসছি, এক্সট্রা একটা মাইনাস 4 নিয়ে আসছি, তাহলে একটা এক্সট্রা প্লাস 4 নিয়ে আসি, আবার মাইনাস 1 আগের মতোই রাখলাম। বেসিক্যালি আমি এক্সট্রা মাইনাস 3 নিয়ে আসছি, তাহলে প্লাস 3 করে দিলে হইতো। তো আমি যেটা করলাম মাইনাস 4 যেহেতু করছি, তাহলে প্লাস 4 আবার করলাম, জিনিসটাকে প্রসম করলাম, তারপর হচ্ছে ইকুয়েশনে যেটা দেওয়া ছিল মাইনাস 1 দেওয়া ছিল, মাইনাস 1 এর মতো রাখলাম। আচ্ছা, তার মানে এখানে দেখো তো সব শেষে কি থাকে, এক্স স্কয়ার মাইনাস 4 আর প্লাস 4 আর মাইনাস 1 মিলে হচ্ছে প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে এবার যদি এক্স স্কয়ার মাইনাস 4 দিয়ে আমি ভাগ করি, তাহলে কি থাকবে, দেখো এক্স স্কয়ার মাইনাস 4 এক্স স্কয়ার মাইনাস 4 কাটাকাটি কি থাকবে 1 ডিএক্স প্লাস, বাট 3 কে যদি ভাগ করি থাকবে 3 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 4 ডিএক্স। তো এটা নিশ্চয়ই তোমরা পারবা। 1 ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর 3 কে যদি বাইরে নেই তাহলে আমি পাচ্ছি এক্স স্কয়ার মাইনাস 2 স্কয়ার। কার মনে আছে x 1 বাই এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? আমার ফর্মুলা ছিল টোটাল 6টা, একটা ছিল রুট ছাড়া 3টা আর রুট সহ 3টা। এটা কার মনে আছে, 1 বাই এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার
x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হবে? 1/2 x minus a by x plus a. ভেরি গুড, ভেরি গুড। আমার ফর্মুলা ছিল টোটাল 6টা, 3টা ছিল রুট ছাড়া, অর্থাৎ 1/a স্কয়ার প্লাস x স্কয়ার, 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার, 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার। 1/a স্কয়ার প্লাস x স্কয়ারটা ছিল 1/a ইনটু 10 এর 1/a ইনটু 10 ইনভার্স x বাই a। বাকি দুইটা ফর্মুলা ছিল সিমিলার অনেকটা, যে 1/2a ইনটু ln, প্রথমটার জন্য হইতো a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x, আর দ্বিতীয়টার জন্য হতো x, দ্বিতীয়টার জন্য হইতো যে কি x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। তাহলে আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে পাবো হচ্ছে, ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি পাবো? পাচ্ছি হচ্ছে 1/2 ইনটু 2 ln x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, শেষ আমাদের। তাহলে এই রাশির ইন্টিগ্রেশন শেষ। তারপর দেখি খ নম্বর, দেখি ক নম্বর শেষ। ক নম্বরে বলছে I1 এর ইন্টিগ্রেশন করতে হবে, আবার I2 এর ইন্টিগ্রেশনও করতে হবে। কুমিল্লা ক্যাডেট কলেজের প্রবলেম। সো I1 এর ইন্টিগ্রেশনটা দেখি, 0 থেকে 1 এর মধ্যে x কিউব ইনটু 1 প্লাস 3x টু দি পাওয়ার 4। সো I1 এর ইন্টিগ্রেশনটা আগে করি। I1 ইজ ইকুয়াল টু কি দেওয়া ছিল, x কিউব ইনটু রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4, 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে হবে। সো তোমরা বুঝতেই পারতো এখানে আমরা z কাকে ধরবো? 1 plus 3x to the power 4. হ্যাঁ, 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 কে ধরলে হবে। সো আমরা 1 প্লাস, অথবা তুমি শুধুমাত্র x টু দি পাওয়ার 4 কে ধরতে পারো, আবার শুধু 3x টু দি পাওয়ার 4 কে ধরতে পারো। তো 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 কে যদি আমরা z ধরি, ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 12x কিউব dx ইজ ইকুয়াল টু dz। তাহলে আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। x এর লিমিট ছিল 0 থেকে 1, তাহলে z এর লিমিট কত হবে? x এর জায়গায় যদি 0 বসাই, z এর জায়গায় আসতেছে 1, x এর জায়গায় যদি 1 বসাই, z এর জায়গায় আসতেছে 4। তাহলে 1 থেকে 4 হচ্ছে আমার লিমিট। এবার তুমি দেখো x কিউব ইনটু dx কিন্তু এখানে আছে, 12x কিউব ইনটু dx এর জায়গায় বসাইতে পারি dz। তাহলে এখানে একটা 12 নিয়ে আসি আর একটা 1/12 করে। তাহলে 12x কিউব ইনটু dx এর পরিবর্তে আমি কত পাচ্ছি? dz। তাহলে বসাই দিলাম dz। আর 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 কে লেখা যায় z, তাহলে রুট ওভার z। রুট ওভার z মানে হচ্ছে z টু দি পাওয়ার হাফ। তাহলে হচ্ছে z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। তারপর তোমার জায়গায় লিমিট বসাই দিবা 1 থেকে 4। তাহলে তোমার এই যে I1 এর অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। এবার হচ্ছে I2। আচ্ছা, এবার I2 এর ইন্টিগ্রেশনটা দেখি। I2 আই গেস সহজ। I2 কি বলছে? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, 0 থেকে 1। আচ্ছা, এটাও সহজ। 0 থেকে 1 এর মধ্যে dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। কে বলতে পারবে এটা টেকনিক কি ছিল? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস, এটা টেকনিক কি ছিল? e to the power x দিয়ে উপরে নিচে উপর। এক্স্যাক্টলি, উপরে নিচে যদি আমি e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করি, আমি পাবো e টু দি পাওয়ার x ইনটু dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x প্লাস 1। কিভাবে 1? কারণ e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x যদি হয়, তাহলে কি হবে? e টু দি পাওয়ার x মাইনাস x মানে e টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সূচকের নিয়ম, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে হচ্ছে এবার দেখো 1 প্লাস e টু দি পাওয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা বুঝতে পারতেছি আমরা যদি e টু দি পাওয়ার x কে যদি z ধরি, তাহলে e টু দি পাওয়ার x dx পাবো। তাহলে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz। জাস্ট লিমিটও চেঞ্জ করে দেই। লিমিট হচ্ছে x এর লিমিট ছিল 0 থেকে 1, z এর লিমিট হবে x এর জায়গায় যদি 0 বসাই, তাহলে e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত আসে? e টু দি পাওয়ার 0 এর ভ্যালু আসে 1। x এর যদি 1 বসাই, তাহলে e টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে e। তাহলে আমরা লিমিট পাচ্ছি হচ্ছে 1 থেকে e। 1 থেকে e এর মধ্যে এবার e টু দি পাওয়ার x dx এর পরিবর্তে বসাই দিব dz। আর 1 প্লাস e টু দি পাওয়ার 2x, এটাকে লেখা যায় e টু দি পাওয়ার x হোল স্কয়ার। আর e টু দি পাওয়ার x এর ভ্যালু তো z, তার মানে এটাকে লেখা যাবে z স্কয়ার, তার মানে z স্কয়ার। তো এটা ইন্টিগ্রেশন কিন্তু আমরা ডাইরেক্ট কি বলতে পারি কত হবে? 1 প্লাস z স্কয়ার। এটা ইন্টিগ্রেশন কি হবে বলো তো? tan ইনভার্স z। tan ইনভার্স z। তো tan ইনভার্স z আর লিমিট হচ্ছে 1 থেকে e। দ্যাট মিন্স tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1। tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4। তো tan ইনভার্স e মাইনাস পাই বাই 4, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ছিল কুমিল্লা বোর্ডের এই প্রবলেমটা। দেখি ক নম্বরে কি আসছে। বলছে উল্লিখিত পরাবৃত্ত দুটি দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার কাছে দুইটা পরাবৃত্ত দেওয়া আছে এখানে, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে।
তো প্রথমে কাজ কি, প্রথম কাজ হচ্ছে কি এই দুইটা বক্ররেখাকে সলভ করতে হবে, সলভ করে তাদের ছেদবিন্দু বের করতে হবে। আমি আরো একটা সৃজনশীল যদিও নিয়েছিলাম বোর্ড কোশ্চেন সিলেট ক্যাডেট কলেজে, তো সিলেট ক্যাডেট কলেজের এর মধ্যে যে মডুলাসের এই প্রবলেমটা আছে, মডুলাসের এই প্রবলেমটা কিন্তু প্রচুর করাইছি, তো এটা তোমরা ওই কনসেপ্ট থেকে পারবা। 3x - 1 মডুলাস ফাংশনে কিভাবে দুইটা লিমিটে ভাগ করে করতে হয়। তারপরে এটা হচ্ছে একদম এই যে প্রবলেমটা দিচ্ছে এই bx এর যে প্রবলেমটা, হ্যাঁ এই প্রবলেমটা কিন্তু আমাদের ডিরেক্ট আমরা যে কভার আপ রুল শিখছিলাম না, শর্টকাট একটা আংশিক ভগ্নাংশ করার, ডিরেক্ট কভার আপ রুল দিয়েই করা যায়, কভার আপ রুল দিয়ে এই প্রবলেমটা করা যায়, ঠিক আছে। তো এটা কিন্তু একটা মানে ভালো ব্যাপার যে কভার আপ রুল দিয়ে এটা যাচ্ছে, তাহলে অনেক কম টাইমে করতে হবে, তাহলে সিলেট বোর্ডের এটাও পারবা। তো আমরা এই বোর্ডের লাস্ট প্রবলেমটাই দেখি তাহলে। ওকে, যাই হোক, তো আমাদের একটা পরাবৃত্ত হচ্ছে y² = 4ax, আর একটা পরাবৃত্ত হচ্ছে x² = 4ay। এই দুইটা পরাবৃত্তের মধ্যবর্তী ক্ষেত্রফল বের করতে বলছে। তো পরাবৃত্তটা কেমন, y² আকৃতির পরাবৃত্তটা হয় এরকম পেয়ালা আকৃতির হয়, বাট এটা শেপটা থাকে এইদিকে, হ্যাঁ। আর x² আকৃতির পরাবৃত্তটা হয় যে এরকম, শেপটা হয় হচ্ছে এইদিকে। ওকে, তাহলে এই যে তাদের দুইজনের মধ্যবর্তী এরিয়া হচ্ছে এই মাঝখানের এই জায়গাটুকু বের করতে বলা হয়েছে। প্রথমে আমাদের কি লাগবে, লিমিট লাগবে। লিমিট কি, এই যে তাদের এই ছেদবিন্দু দুইটা লাগবে, এই হচ্ছে একটা ছেদবিন্দু আর এই হচ্ছে একটা ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু দুইটা বের করতে হলে কি করতে হবে, সলভ করতে হবে। একটা পরাবৃত্তের থেকে এক্স বা ওয়াই এর মান নিয়ে আরেকটা পরাবৃত্তের মধ্যে বসাই দিব, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, এই যে এই পরাবৃত্ত থেকে ওয়াই এর ভ্যালুটা নিয়ে এই পরাবৃত্তে বসাই দিয়ে আমরা এক্স এর লিমিটটা পেয়ে যাবো। এই পরাবৃত্ত থেকে ওয়াই এর ভ্যালু নিলে কত আসবে, x² যদি 4ay হয়, তার মানে y হচ্ছে x² / 4a, y হচ্ছে x² / 4a। তাহলে এটা আমরা আরেকটা পরাবৃত্তের মধ্যে বসাই দিই, y x² / 4a, তার মানে আসতেছে হচ্ছে x² / 4a। এবার y² = 4ax, এই পরাবৃত্তের মধ্যে আমরা ওইটা বসাচ্ছি। তাহলে y এর জায়গায় কত বসাবো, এই সেকেন্ড পরাবৃত্ত থেকে y x² / 4a, তাহলে x² / 4a হোল স্কয়ার = 4ax। তাহলে পাচ্ছি কত, x⁴ - 16a² - 4ax = 0। দ্যাট মিন্স আমি পাচ্ছি এখান থেকে যদি আমি x কমন নেই, x কমন নিলে আমি পাচ্ছি কত, x³ / 16a² - 4a = 0। তার মানে হচ্ছে x = 0 হচ্ছে লোয়ার লিমিট বুঝে যাচ্ছে, আর এবার আপার লিমিট বের করতে হবে, x³ / 16a² = -4a = 0। দ্যাট মিন্স x³ / 16a² = 4a। ওই দেখতেছি বুঝলাম। আচ্ছা যাই হোক, এই জায়গাটা নিই। তাহলে দেখো x³ / 16a² যদি 4a হয়, তাহলে x³ হচ্ছে 16 দিয়ে যদি গুণ দাও 4 16 কত আসে, 3 16 48, 4 16 64, 4 16 4, হ্যাঁ 64 a³। তাহলে x তুমি কত পাচ্ছ, x তুমি পাচ্ছ, তুমি কিউব রুট করো, 64 কিউব রুট করলে আসবে 4, আর a এর কিউব করলে আসবে হচ্ছে 4a। তাহলে x 4a। তাহলে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট কত পাচ্ছি, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 4a। ওকে, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 4a। তখন তোমার কাজ হচ্ছে খুবই সিম্পল, ধরো তুমি বুঝো না কোনটা আপার ফাংশন কোনটা লোয়ার ফাংশন, কিছু বুঝার দরকারও নাই। তোমার যে দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে x² = 4ay, ঠিক আছে। ওইখান থেকে তাহলে তুমি y কত পাচ্ছ, x² / 4a না, তাহলে একবার x² / 4a কে ইন্টিগ্রেট করো। ধরো তুমি বুঝো না আপার ফাংশন কোনটা লোয়ার ফাংশন কোনটা, তাহলে একবার x² / 4a কে ইন্টিগ্রেট করো, তাহলে কত পাচ্ছ, x² / 4a, এটার ইন্টিগ্রেশন হবে dx এর সাপেক্ষে, তাহলে তুমি পাচ্ছ x³ / 12a। তার মধ্যে তুমি লিমিট বসাও 0 থেকে 4a, আপার লিমিট লোয়ার লিমিট বসাও, একটা ভ্যালু পাবা। তারপর আরেকটা পরাবৃত্ত কি দেওয়া ছিল, y² = 4ax। আমি এখান থেকে তুমি লিখতে পারো y কত লিখতে পারবে, 2 × √ax, এটা তুমি লিখতে পারবে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে তুমি y 2 √ax কে ইন্টিগ্রেট করো, 0 থেকে 4 এর মাঝখানে তুমি 2 × √a × √x কে ইন্টিগ্রেট করো।
তাহলে 2√a বাইরে রাখো, আর √x এর ইন্টিগ্রেশন নিশ্চয়ই জানো 0 থেকে 4a এর মধ্যে, এটাকে ইন্টিগ্রেট করো, তারপরে একজন থেকে আরেকজনকে বিয়োগ দিয়ে দেবো, শেষ। তাহলে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এইভাবে তুমি চাইলে যে কোনো ধরনের ফাংশন, যে কোনো ধরনের এরিয়া, আবদ্ধ এরিয়া তুমি বের করতে পারবা। ইভেন তোমার গ্রাফের কোনো নলেজের দরকার নাই, বাট হ্যাঁ গ্রাফিং এর নলেজটা তোমাদের জানা উচিত, এই জন্য যে তুমি আসলে যাতে তুমি বুঝতে পারো যে আসলে ভেতরে কি হইতেছে। একটা হচ্ছে যে তুমি ভেতরের কি হইতেছে কিছু জানো না, বাট তুমি অ্যান্সার বের করতে পারো। একটা হচ্ছে যে আমি জানি যে আসলে আমি কোন জায়গার এরিয়াটা বের করতেছি, ঠিক আছে। ওইটার জন্য তোমার গ্রাফিং এর আইডিয়াটুকু থাকা ভালো, এবং এটা তোমাদের হায়ার স্টাডিজ এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে। গ্রাফিং ছাড়া তুমি হায়ার ডিমেনশনে কোনো ইন্টিগ্রেশন করতে পারবে না। আমরা তো এখন তোমরা যে ইন্টিগ্রেশন গুলো করতেছো সেটা হচ্ছে কি, দেখো তোমাদের ইন্টিগ্রেশন একটা ইনসাইট বোর্ডে, দেখো আমরা যে ইন্টিগ্রেশন গুলো করি আমরা কিছু গ্রাফের উপর ইন্টিগ্রেশন করি। ধরো এই হচ্ছে একটা পরাবৃত্ত, হ্যাঁ, বা একটা সরলরেখা। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, যে আমাদের এই যে সরলরেখাটা আছে এটা 1 ডিমেনশনাল নাকি 2 ডিমেনশনাল? 1 ডাইমেনশনাল না ভাইয়া? হ্যাঁ এক্স্যাক্টলি 1 ডিমেনশনাল। এরপরে এই যে পরাবৃত্তটা আছে এটাও কিন্তু আমাদের 1 ডিমেনশনালি তুমি বলতে পারো। যদি একটা 2 ডিমেনশনাল সারফেসের মধ্যে আছে, বাট তার কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য বা একটা ডিমেনশন আছে, এটা দৈর্ঘ্য আছে বা তার প্রস্থ আছে, ঠিক আছে। এরকম আমরা যখন ইন্টিগ্রেশন করি, তোমরা যে ডিমেনশনে ইন্টিগ্রেশনটা করো সেটা হচ্ছে কি তোমরা 1 ডিমেনশন কোন একটা ফাংশনকে ইন্টিগ্রেট করো। এটা সবসময় মনে রাখবা, 1 ডিমেনশন কোনো কিছুকে যদি তুমি ইন্টিগ্রেট করো তুমি কি পাবা জানো? 2 ডিমেনশন কিছু একটা পাবা। ক্ষেত্রফল কত ডিমেনশন বলো তো? ক্ষেত্রফল 2 ডিমেনশন না 3 ডিমেনশন? 2 ডিমেনশন ভাইয়া। এক্স্যাক্টলি, ক্ষেত্রফল কিন্তু একটা 2 ডিমেনশন, ঠিক আছে। এটা একটা দ্বিমাত্রিক জিনিস, ঠিক আছে। তার মানে তুমি যদি 1 ডিমেনশনকে ইন্টিগ্রেট করতেছো তাহলে তুমি কি পাচ্ছ? 1 ডিমেনশনের আবদ্ধ ক্ষেত্রফল পাচ্ছ। ক্ষেত্রফল কিন্তু একটা 2 ডিমেনশন। তার মানে ইন্টিগ্রেশন কি করে, আমরা ওই যে অনেকে দেখবা মজা করে বলে যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে গড়া, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ভাঙা। এই ব্যাপারগুলো আসলে আসলে এরকম, কারণ তুমি দেখো তুমি 1 ডিমেনশন থেকে তুমি 2 ডিমেনশনে চলে আসছো, রাইট? 1 ডিমেনশন থেকে 2 ডিমেনশনে চলে আসছে, যেমনটা আমি রিমেন ইন্টিগ্রাল দেখাইছিলাম, চুলের মতো অনেক কিছু যোগ করে 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 আমরা একটা ক্ষেত্রফল পাচ্ছি। তো যাই হোক, 1 ডিমেনশনকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি 2 ডিমেনশন। সো যখন তোমরা হায়ার স্টাডিতে যাবা তখন তোমাদের 2 ডিমেনশন এই জাতীয় ফাংশন থাকবে, যেটাকে ইন্টিগ্রেট করলে তোমরা কি পাবা? 3 ডিমেনশন কোনো কিছু একটা পাবা। এরকম ভাবে 3 ডিমেনশনকে ইন্টিগ্রেট করলে ম্যাথমেটিক্যালি তুমি 4 ডিমেনশন কিছু একটা পাবা। বাট আমরা 4 ডিমেনশন আর কি, আমরা 3 ডিমেনশনাল, আমাদের আশপাশে সবকিছু হচ্ছে ত্রিমাত্রিক। তো এখানে 4 ডিমেনশন আমরা আসলে ফিল করতে পারি না ওইভাবে। তো হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমাদের মোটামুটি লাস্ট 2টা ক্লাসে সৃজনশীলের আইডিয়াটুকু আশা করি তোমাদের হয়েছে ইন্টিগ্রেশনের। তো ইনশাআল্লাহ এই সৃজনশীল গুলো যদি বুঝতে পারো, প্লাস হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের প্রিভিয়াস যতগুলো লেকচার সেই লেকচার গুলো যদি আবার একটু রিভিউ করো, যে কোনো প্রবলেম গুলো যদি সলভ করার চেষ্টা করো, আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেমে বোর্ড পরীক্ষা বা যে কোনো টেস্ট পেপারে সমস্যা হবে। আর হইলে অবশ্যই আমি আছি, আমাকে নক করবো, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে যেহেতু ক্লাস তোমাদের অনেক আগে ঈদের শুভেচ্ছা জানাইতে হবে, কারণ আজকে ক্লাস আমাদের আর ঈদের আগে যেটা ক্লাস হচ্ছে না। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঠিক আছে। তো আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিতেছি। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক।